হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। কথায় আছে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা। আর আজকের গল্পটা ঠিক এই প্রবাদের উপর ভিত্তি করেই তৈরি, যেখানে একদল তরুণ ছেলেমেয়েরা পেইন্টিং নকল করার কাজ করতে গিয়ে পড়ে যায় এক ভয়ঙ্কর গোলকধাঁধায়। আর সেখান থেকে বের হওয়ার জন্য তাদেরকে রাষ্ট্রপতি ভবনের একটা পেইন্টিং চুরি করতে হবে। কিন্তু তারা তো কেউই চোর ছিল না, তাহলে কিভাবে এত বড় একটা ঝুঁকিপূর্ণ কাজ করবে তারা? সেটাই জানবো 2022 সালের অসাধারণ একটা ইন্দোনেশিয়ান মুভি স্টিলিং রাদেন সালের পুরো গল্প জুড়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে এই এক্সাইটিং মুভিটা দেখে নেই। শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার পিকোকে দেখতে পাই। একজন স্টুডেন্ট হওয়ার পাশাপাশি অসাধারণ একজন আর্টিস্ট ছিল সে। তবে নিজের এই ট্যালেন্টটা সে একটু ভিন্নভাবে ব্যবহার করত। ফেমাস পেইন্টারদের পেইন্টিংগুলো হুবহু ডুপ্লিকেট করে ক্লায়েন্টের কাছে বিক্রি করত সে। সেদিনও এক ফেমাস পেইন্টারের পেইন্টিং কপি করছিল পিকো। বেশ কিছুদিনের অক্লান্ত পরিশ্রমের পর ফাইনালি পেইন্টিংটা রেডি হয়ে যায়। এরপর সে হুবহু আসল পেইন্টিংয়ের মতোই একটা সাইন করে দেয় সেখানে। পরের সিনে আমরা দেখতে পাই একটা বড় আর্ট গ্যালারিতে নামি দামি পেইন্টিংয়ের নিলাম চলছে। সেখানে দেশের সব মাল্টিমিলিয়নিয়ার বিজনেসম্যানরা উপস্থিত ছিল। তো পিকোর আঁকা সেই পেইন্টিংটা আসল পেইন্টিং হিসেবে সেখানে নিলামে তোলা হয়। মজার ব্যাপার হলো, এত বড় বড় শিল্প অনুরাগী ব্যক্তিরা উপস্থিত থাকলেও কেউ এটা বুঝতে পারে না যে ওই পেইন্টিংটা আসলে নকল। এতটাই পারফেক্ট ছিল সেটা। তো পিকোর আঁকা ওই পেইন্টিংটা 900 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াতে বিক্রি হয়ে যায়। ওই নিলামে আমরা পারমান্দি নামের একজন বৃদ্ধ লোককে দেখতে পাই। সে দিনী নামের একটা মেয়ের সাথে বসে গল্প করছিল। আর এই দুজন ব্যক্তি এই গল্পের খুবই ইম্পর্টেন্ট দুটা ক্যারেক্টার। তবে তাদের পরিচয় আমরা সামনে জানতে পারবো। তো পেইন্টিংটা নিলাম হওয়ার পর পিকোর বন্ধু ইউসুফ তাকে ফোন করে জানায় সে পিকোর অ্যাকাউন্টে টাকাটা ক্রিপ্টো আকারে ট্রান্সফার করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন ক্রিপ্টো হচ্ছে ডিজিটাল কারেন্সি, যেটা কয়েন আকারে থাকে। আর আমরা নিজেদের কারেন্সিতে সেটা ক্যাশ করে নিতে পারি। তবে সমস্যা হলো ক্রিপ্টোর দাম শেয়ার মার্কেটের মতো প্রায় উঠানামা করতে থাকে। তাই ইউসুফ পিকোকে জিজ্ঞেস করে সে কি এখনই টাকাটা ক্যাশ করবে নাকি ক্রিপ্টোর দাম বাড়া পর্যন্ত অপেক্ষা করবে। পিকো তখন ইউসুফকে জানায় তার কলেজের ফিস বাকি পড়ে আছে, তাই তাকে এখনই টাকাগুলো ক্যাশ করতে হবে। ইউসুফ তখন তার কথা মতো টাকাগুলো ক্যাশ করে পাঠিয়ে দেয়। ও হ্যাঁ, এবার আসি ইউসুফের কথায়। সে একাধারে একজন হ্যাকার, বিজনেসম্যান, একজন ঠকবাজ এবং ছাত্র। ঠকবাজ বলার কারণ হচ্ছে সে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নকল করে বাজারে বিক্রি করে। পিকোর কাছে যেসব নকল পেইন্টিংয়ের অর্ডার আসে সেগুলোর ব্যবস্থাও ইউসুফ করে দেয়। এবং পিকো সেই পেইন্টিং রেডি করে দিলে সেটা ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে টাকা পয়সার হিসাব সবকিছু সেই দেখাশোনা করে। যাই হোক, ইউসুফের সাথে কথা শেষ করে পিকো তার বাবা বুদ্ধিমানের সাথে জেলে দেখা করতে যায়। বুদ্ধিমান অনেক বছর যাবৎ জেলে আটকা পড়ে আছে। মূলত বন্ধুদের প্ররোচনায় একটা অনৈতিক কাজে জড়িয়ে পড়েছিল সে। তবে পরবর্তীতে তার সেই বন্ধুরাই তাকে ধোঁকা দিয়ে তার সব টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। আর ওই পুরো দোষটা চাপিয়ে দিয়ে যায় বুদ্ধিমানের ঘাড়ে। কিন্তু ছেলে হিসেবে পিকো কখনোই বিষয়টা মানতে পারে না। তাই সে সব সময় চেষ্টা করত তার বাবার কেসটা রিওপেন করে তার শাস্তিটা কিছুটা কমানো যায় কিনা। এই দুনিয়ায় পরিবার বলতে একমাত্র বাবা ছাড়া আর কেউ ছিল না তার। তাই সে সব সময় তার বাবাকে নিজের কাছে চাইতো, আর এজন্য সে যে কোনো মূল্য দিতে রাজি। তো সেদিন তার বাবা তাকে জানায় তার একজন পরিচিত ভালো উকিল আছে। সে বুদ্ধিমানের কেসটা রিওপেন করে তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারে। কিন্তু এর জন্য সেই উকিলকে 2 বিলিয়ন রুপিয়া দিতে হবে। কথাটা শুনে পিকো একটু টেনশনে পড়ে যায়। এতগুলো টাকা জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব। তো সেখান থেকে বাড়ি ফিরে সে ইউসুফকে বিষয়টা জানালে ইউসুফ তাকে চিন্তা করতে নিষেধ করে, কারণ তার কাছে এই সমস্যার সমাধানের একটা আইডিয়া ছিল। সে পিকোকে জানায় তার আগের পেইন্টিংটা 900 মিলিয়নে বিক্রি হয়েছে, অথচ সেখানে তাদেরকে দেওয়া হয়েছে মাত্র 50 মিলিয়ন। অর্থাৎ তারা তাদের প্রাপ্য মজুরিটা পাচ্ছে না। যে কারণে তারা দুই বন্ধু মিলে এবার সিদ্ধান্ত নেয় তারা তাদের ক্লায়েন্টের কাছে বেশি টাকা দাবি করবে। আর এভাবে যদি 3-4টা পেইন্টিং কমপ্লিট করা যায় তাহলে বুদ্ধিমানের কেসের টাকাটা উঠে আসবে। যাই হোক, এরপর পিকো তার গার্লফ্রেন্ড সারার সাথে দেখা করতে যায়। সারা একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন। সামনের স্পোর্টস কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে সে। তো সেখানে কথায় কথায় ইউসুফকে নিয়ে পিকোর সাথে তার ঝগড়া হয়ে যায়, কারণ পিকো তার থেকে বেশি ইউসুফের সাথে সময় কাটাতো। মানে ব্যাপারটা এমন, সারা পিকোর গার্লফ্রেন্ড নয়, বরং তার গার্লফ্রেন্ড হলো ইউসুফ। যাই হোক, এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল। এরই মাঝে কাবাবের হাড্ডি হয়ে ইউসুফ সেখানে হাজির হয়। সে গিয়েই কোনো কিছু না বুঝে শুনে নিজের মতো গপ গপ করে খেতে শুরু করে দেয়। তাকে দেখে পিকোরা দুজনেই বিরক্ত হয়, তবে ইউসুফ সেটা নিয়ে কোনো মাথাই ঘামায় না। এদিকে এবার আমরা আরো দুই বন্ধু গুফার এবং টুকটুককে দেখতে পাই।
তারা একটা গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করত। কাজের ফাঁকে মাঝে মাঝেই তারা গাড়ি নিয়ে বেরিয়ে যেত রেসিংয়ে। তাদের পরিচিত একটা রেসিং জোন ছিল যেখানে কার রেসের উপর জুয়া খেলা হতো, আর সেই খেলাটা পরিচালনা করত ফেলা নামের একটা মেয়ে। তো সেদিন টুকটুক গাড়ি নিয়ে চলে যায় রেস করতে, আর গুফার তার নামে টাকাবাজি ধরে। টুকটুক সেখানে বেশ ভালো স্পিডে গাড়ি চালাচ্ছিল। সেটা দেখে ফেলা গুফারকে টুকটুকের নামে আরো বেশি টাকা লাগাতে বলে, কারণ তার জেতার সম্ভাবনা সব থেকে বেশি। গুফার তখন ফেলার কথায় লোভে পড়ে তার কাছে থাকা সব টাকা জুয়ায় লাগিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত রেসের শেষ মুহূর্তে গিয়ে টুকটুকের গাড়িতে সমস্যা দেখা দেয় আর সে হেরে যায়। তবে পরবর্তীতে তারা জানতে পারে এই সবকিছুই ছিল ফেলার কেরামতি। সে টুকটুকের গাড়িতে আগে থেকেই কিছু পরিবর্তন করে রেখেছিল যাতে সে রেসে জিততে না পারে, অর্থাৎ ফেলা তাদেরকে ধোঁকা দিয়েছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও তারা একইভাবে ফেলার কাছে প্রতারিত হয়েছে, কিন্তু স্বভাবগত কারণে আবারও তারা ঘুরে ফিরে সেই একই ফাঁদে পা দেয়। কথায় আছে না, মদ, নারী আর জুয়া এই তিন নেশা যাদের মধ্যে থাকে তাদের স্বভাবগত পরিবর্তন কখনোই আসে না। সিন চেঞ্জ হয়ে দেখা যায় পরদিন পিকো আর ইউসুফ আর্ট গ্যালারিতে চলে যায় তাদের ক্লায়েন্টের সাথে দেখা করতে। তখন জানা যায় দিনী নামে সেই মেয়েটাই তাদের ক্লায়েন্ট। তারা দিনীকে স্পষ্ট জানিয়ে দেয় যে এর পরের প্রজেক্ট থেকে তারা আরো বেশি টাকা চার্জ করবে। দিনী এখানে চুপচাপ তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাদেরকে জানায় তাদেরকে আরো একটা পেন্টিং কপি করতে হবে। পিকো তখন একে একে সব পেন্টারদের নাম বলতে থাকে, তবে দিনী এখানে জানায় পিকোকে এবার ফেমাস পেন্টার রাদেন সালের একটা স্পেশাল পেন্টিং কপি করতে হবে। পিকো যখন সেই পেন্টিং এর ব্যাপারে জানতে পারে তখন সে যেন আকাশ থেকে পড়ে। এক মুহূর্ত না ভেবে দিনীকে জানিয়ে দেয় এই কাজ তার দ্বারা সম্ভব না, কারণ ওই পেন্টিংটা কোনো যেনতেন পেন্টিং নয়। সেটা ছিল ইতিহাসের এক মহাপুরুষের যুদ্ধজয়ের পেন্টিং, যেটা কিনা জাতীয় সম্পদ হিসেবে গণ্য করা হয়েছে, এবং সেটা কোনো আর্ট গ্যালারিতে নয় বরং সসম্মানে স্থান পেয়েছে রাষ্ট্রপতি ভবনে, যেখান থেকে ওই পেন্টিং এর ইনফরমেশন বের করা একদম অসম্ভব। তাছাড়া যদি তারা কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে জেলে যাওয়া একেবারে নিশ্চিত। তখন দিনী তাদেরকে জানায় কাজটা করতে পারলে তাদেরকে 1 বিলিয়ন রুপিয়া দেওয়া হবে। সেটা শুনে পিকো একটু টেনশনে পড়ে যায়। সে দিনীকে শর্ত দেয় 1 বিলিয়ন নয় বরং তাকে 2 বিলিয়ন দিতে হবে। দিনী তাতেও রাজি হয়ে গেলে পিকো তার বাবার কথা চিন্তা করে কাজটা করতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় পরদিন সে সারার সাথে প্র্যাকটিস গ্রাউন্ডে ছিল। তখনই ইউসুফ ওই পেন্টিং এর সব তথ্য জোগাড় করে এনে তাকে দিয়ে দেয়। সেগুলো হাতে পেয়ে পিকো খুব খুশি হয়। এরপর রাতে সে তার গার্লফ্রেন্ড সারাকে জানায় কলেজের একটা প্রজেক্টের কাজে তাকে কিছুদিন ব্যস্ত থাকতে হবে, তাই সে ওই কয়েকদিন সারার সাথে যোগাযোগ রাখতে পারবে না। সারা তার কথা শুনে একটু রেগে যায়, কারণ কি এমন প্রজেক্ট যার কারণে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তখন পিকো তাকে বুঝিয়ে বলে যে প্রজেক্টটা অনেক জরুরি, তাই সে আর অন্য কোথাও মনোযোগ দিতে চাচ্ছে না, আর একবার সেটা হয়ে গেলেই সে একদম ফ্রি হয়ে যাবে। তবে সারা তখনও তার কথা মানতে চাচ্ছিল না, যদিও শেষমেশ পিকো তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায়। তারপর বাড়ি গিয়ে পিকো নিজের কাজে লেগে পড়ে। অনেক বড় একটা ঝুঁকি নিয়ে ফেলেছিল সে, তাই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো খুব গভীরভাবে খেয়াল করতে হচ্ছিল তাকে। বেশ কয়েকদিন খাটনির পর ফাইনালি সে ওই মাস্টারপিস তৈরি করতে সফল হয়। কিন্তু সমস্যা হলো আসল পেন্টিংটা তো অনেক বছর আগের, তাই সেটাতে অ্যান্টিক ভাইব চলে এসেছিল। কাগজটাতে একটু ফাটা ফাটা ভাব আছে, তাই এখন এই নতুন পেন্টিংয়ে অরিজিনালের মতো টেক্সচার আনার জন্য একটা স্পেশাল হিটারের প্রয়োজন। কিন্তু সেই হিটারের দাম এত বেশি যে পিকোদের পক্ষে সেটা এফোর্ড করা সম্ভব নয়। তারা বুঝে উঠতে পারছিল না শেষ মুহূর্তে তারা এই সমস্যার সমাধান কিভাবে করবে। এমন সময় তাদের দেখা হয় গুফারের সাথে। গুফার যে গ্যারেজে কাজ করত সেটার মালিক ছিল পিকো। তো সে যেহেতু খুব ভালো একজন মেকানিক, তাই পিকো তাকে একটা হিটার বানিয়ে দিতে রিকোয়েস্ট করে। গুফার তখন তার কথা মতো অনেকগুলো টোস্টারের সাহায্যে একটা স্পেশাল হিটিং ফ্রেম তৈরি করে দেয়, আর এরপর পিকোরা সেই পেন্টিংটা বেশ কয়েক ঘন্টা ওই হিটারের উপর রেখে দেয়, এবং সময় শেষ হওয়ার পর তারা পেন্টিংটা তুলে দেখে তাদের কাজ হয়ে গিয়েছে। এটা এখন হুবহু ওই অরিজিনালটার মতোই লাগছে, আর এটা দেখে তারা দুই বন্ধু ভীষণ খুশি হয়। কিন্তু এরই মাঝে ভূতের মতো হঠাৎ সারা সেখানে চলে আসে, আর তার সামনে এই দুই বন্ধুর সব রহস্য ফাঁস হয়ে যায়। সারা তাদের এই চোরা কারবারি দেখে খুব রেগে যায়। তখন পিকো সবটা তাকে বুঝিয়ে বলে যে সে কেন এই কাজ করছে। তারা এসব নিয়ে কথা বলছিল, তার মাঝে ইউসুফ আবারও নাক গলাতে চলে আসে। সে পিকোকে স্মরণ করিয়ে দেয় 1 ঘন্টার মধ্যেই তাদেরকে পেন্টিংটা ডেলিভারি করতে যেতে হবে। সেটা শুনে সারাও তখন তাদের সাথে যাওয়ার জন্য জিদ ধরে বসে। পিকোরা তাই বাধ্য হয়ে তাকে নিয়েই রওনা হয়ে যায় দিনীর সাথে দেখা করতে। সেখানে পৌঁছানোর পর দিনে ওই পেন্টিংটা দেখে ভীষণ ইমপ্রেস হয়। এমন সময় গাড়ি নিয়ে সেখানে পারমান্দি চলে আসে। তাকে দেখে পিকোরা হতবাক হয়ে যায়, কারণ এই লোকটা আর কেউ নয় বরং এই দেশের এক্স প্রেসিডেন্ট।
সেই মূলত দিনের মাধ্যমে পিকোদেরকে দিয়ে ওই পেন্টিংটার ডুপ্লিকেট বানিয়েছিল। কিন্তু পারমান্দি এমনটা কেন করছে সেটা পিকোরা বুঝতে পারছিল না। তবে সেসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও ছিল না, তাদের তো শুধু টাকাটা পেলেই হচ্ছে। তো পারমান্দি এখানে তাদেরকে টাকা দেওয়ার আগে অন্য একটা অফার দেয়। তাদেরকে বলে যে যদি তারা এই নকল পেন্টিংটা আসল পেন্টিংয়ের সাথে রিপ্লেস করে ওই আসল পেন্টিংটা তাকে এনে দিতে পারে, তাহলে আগের 2 বিলিয়নের সাথে আরো এক্সট্রা 15 বিলিয়ন পাবে তারা, অর্থাৎ মোট 17 বিলিয়ন পেয়ে যাবে তারা। এত টাকার কথা শুনে পিকোরা সবাই অবাক হয়ে যায়। তবে তার থেকেও বেশি অবাক হয় পারমান্দির এমন অফার শুনে, কারণ তারা নকল পেন্টিংয়ের কাজ করে ঠিকই, কিন্তু চোর তো নয়। তাছাড়া পারমান্দি তাদেরকে কোনো র্যান্ডম জায়গায় নয়, রীতিমতো রাষ্ট্রপতির ভবন থেকে চুরি করার কথা বলছে। আর একবার যদি তারা সেখানে ধরা পড়ে যায় তাহলে জেলে যাওয়ার আগে গার্ডদের গুলিতেই তাদের প্রাণ যাবে, যে কারণে তারা কোনোভাবেই এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে রাজি হয় না। তখন পারমান্দি পিকোকে তার বাবার একটা ভিডিও দেখিয়ে হুমকি দেয় যে পিকো যদি কাজটা না করে তাহলে জেলে তার বাবার উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়া হবে, এমনকি তাকে খুনও করা হতে পারে। তাই সে যদি তার বাবাকে বাঁচাতে চায় তাহলে তাকে কাজটা করতেই হবে। সেটা শুনে পিকো বেশ ঘাবড়ে যায়। তবে পারমান্দি সেদিকে পাত্তা না দিয়ে তাদেরকে কাজটা করার জন্য 500 মিলিয়ন রুপিয়া অগ্রিম দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পিকোরা বাড়ি ফিরে একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে যে এই কাজটা হাতে না নিলে হয়তো তাদেরকে আজ এমন বিপদে পড়তে হতো না। তবে সত্যিটা তো এটাই যে পিকো আর ইউসুফ দুজনেই সমানভাবে দোষী ছিল, আর বেচারি সারা তাদেরকে সঙ্গ দিতে গিয়ে ফেসে গিয়েছে, এবং এমনভাবে ফেসে গিয়েছে যে এখান থেকে কাজ শেষ না করে বেরোনোর কোনো উপায় নেই তার। তখন ইউসুফ একটা চার্ট তৈরি করে যে কাজটা করলে তাদের কি কি ক্ষতি হবে আর কি কি লাভ হবে। তো সেই চার্ট অনুযায়ী তারা দেখে কাজটা অনেক রিস্কি হলেও তাদের লাভ বেশি হবে। একবার যদি তারা কোনোভাবে কাজটা সেরে ফেলতে পারে তাহলে বুদ্ধিমানের কেসটা তো সমাধান হবেই, সেই সাথে বাকি টাকাগুলো দিয়ে তাদের পুরো জীবন হেসে খেলেই কেটে যাবে। তাই অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ফাইনালি তারা এই কাজটা করার প্রস্তুতি নিতে শুরু করে। পারমান্দি টাকার পাশাপাশি তাদেরকে একটা ফাইলও দিয়েছিল যেখানে ওই পেন্টিং এবং সেটা চুরি করার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন ছিল। সেই সাথে এটাও জানিয়ে দিয়েছিল যে কিছুদিন পর ওই পেন্টিংটা এক্সিবিশনের জন্য রাষ্ট্রপতি ভবন থেকে আর্ট গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, আর সেটা নিয়ে যাওয়ার পথেই পিকোদেরকে তাদের কাজটা সেরে ফেলতে হবে। এছাড়াও সেই ফাইল থেকে পিকোরা আরও জানতে পারে গত 12 বছর যাবৎ এই পেন্টিংটা আনা নেওয়ার কাজটা সিনোপ্যাথি এক্সপ্রেস নামের একটা এজেন্সি করছে। তবে তারা কোন গাড়িতে করে কোন রাস্তা দিয়ে পেন্টিংটা নিয়ে যায় তার কোনো তথ্যই ওই ফাইলে ছিল না। তাই ইউসুফ ওই এজেন্সির সার্ভার হ্যাক করে সেখান থেকে কিছু তথ্য বের করে। তখন জানা যায় এক্সিবিশনে যাওয়ার পথে একটা টানেল বাঁধে, আর সেখানে যেহেতু কোনো সিসিটিভি ক্যামেরা নেই তাই ওই জায়গাটাকেই পিকোরা টার্গেট করে। তবে কাজটা করার জন্য তাদের একজন সাহসী এবং এক্সপার্ট ড্রাইভার আর মেকানিকের প্রয়োজন ছিল। তখনই পিকোর মনে পড়ে যায় গুফারদের কথা। সে গিয়ে তার গ্যারেজ থেকে টুকটুক আর গুফারকে টাকার লোভ দেখিয়ে তুলে এনে তাদের সব প্ল্যান খুলে বলে। এত টাকার কথা শুনে টুকটুকরা খুশি মনে তাদের কথায় রাজি হয়ে যায়। তবে আরও কিছু তথ্যের জন্য তাদেরকে সরাসরি ওই অফিসে যেতে হবে, কারণ সার্ভারে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগের বছরের, আর এবছর তাদের প্ল্যানে কোনো চেঞ্জ এসেছে কিনা সেটা নিশ্চিত না হয়ে তো কাজে নামা যাবে না। তবে তারা যদি সরাসরি গিয়ে এজেন্সিতে এমন সিক্রেট ট্রান্সপোর্টেশনের ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে তো আর কেউ তাদেরকে তথ্য হাতে ধরিয়ে দেবে না। তাই তারা পরদিন রাতের অন্ধকারে চোর সেজে পৌঁছে যায় সিনোপ্যাথি এক্সপ্রেসের অফিসে। সেখানে গিয়ে তারা খুব কৌশলে ভিতরে ঢুকে ফাইলগুলো ঘাটাঘাটি করতে শুরু করে। একটা পর্যায়ে তারা বেশ কিছু তথ্য পেয়েও যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে বেরোনোর আগেই গার্ডরা তাদের উপস্থিতি টের পেয়ে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। ভাগ্যক্রমে সবাই গার্ডদের হাত থেকে পার পেয়ে গেলেও গুফার বেচারা ধরা পড়ে যায়। তখন সারা গিয়ে খুব কৌশলে তাকে গার্ডদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু এবার নতুন এক ঝামেলায় পড়ে যায় তারা। যেহেতু গার্ডরা চুরির ব্যাপারটা জেনে গিয়েছে তাই পিকোদের ধারণা এজেন্সির লোকেরা নিশ্চয়ই তাদের প্ল্যানিং এ পরিবর্তন আনবে, এবং সেই নতুন প্ল্যানিং না জেনে পিকোরাও তো এখন তাদের প্ল্যানিং সামনে এগোতে পারবে না। তাই সবাই তখন ইউসুফকে দোষারোপ করতে শুরু করে, কারণ তথ্য চুরি করতে যাওয়ার আইডিয়াটা তারই ছিল। কিন্তু এখন দোষারোপ করে তো কোনো লাভ নেই, বরং কিভাবে এই সমস্যা থেকে বেরোনো যায় সেদিকেই তাদের ফোকাস করতে হবে। তখন পিকো সবাইকে উদ্দেশ্য করে বলে তাদের টিমে এমন একজন মানুষ দরকার যে অনেক বেশি চালাক আর কৌশলী হবে। সেটা শুনে ইউসুফের মনে পড়ে যায় ফেলার কথা, কারণ গুফারদের পাশাপাশি সেও ফেলাকে খুব ভালোভাবে চিনত, আর এই কাজের জন্য ফেলার মতো চালাক মানুষই পারফেক্ট। তাই পরদিনই সে চলে যায় ফেলার সাথে দেখা করতে। সেখানে গিয়ে তাকে সবকিছু খুলে বলে সে। টাকা নিয়ে অবশ্য ফেলার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ তার পরিবার যথেষ্ট বড় লোক, তাছাড়া তার নিজেরও আয় রোজগার যথেষ্ট। তবে এক্সাইটিং যে কোনো কিছু তার খুব পছন্দ, এই কারণে সে কাজটা করতে রাজি হয়ে যায়। তখন ইউসুফ তাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আসে
সেখানে গুফার আর টুকটুক তাকে দেখে ভীষণ ক্ষেপে যায়। তারা বলে দেয় ফেলা যদি তাদের টিমে থাকে তাহলে তারা এই কাজটা করবেই না। এসব নিয়ে তাদের মধ্যে বড়সড় ঝামেলা বেঁধে যায়। তবে শেষমেশ টাকার কথা ভেবে নিজেদের মধ্যে সবকিছু মিটমাট করে নিয়ে আবারও কাজে মন দেয় তারা। তো সবকিছু শুনে ফেলা বুঝতে পারে এজেন্সির ভেতরের তথ্য বের করার জন্য তাদের অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে চুরি ডাকাতিতে কাজ হবে না। একটু মাথা খাটাতেই একটা বুদ্ধি পেয়ে যায় সে। ফেলা সবাইকে জানায় সে নিজের সোর্স ব্যবহার করে তাদের মধ্যে থেকে 2 জনকে ওই এজেন্সিতে চাকরির ব্যবস্থা করে দেবে, আর ওই 2 জন তখন এজেন্সির ভেতরকার খবরগুলো খুব সহজেই বের করতে পারবে। তো এই কাজের জন্য তারা গুফার আর টুকটুককে সিলেক্ট করে। প্ল্যান অনুযায়ী ইউসুফ তাদের 2 জনের জন্য নকল ডকুমেন্ট তৈরি করে দেয়, আর সেগুলোর মাধ্যমে ফেলা গুফারদের 2 জনকে ওই এজেন্সিতে ড্রাইভার হিসেবে চাকরি পাইয়ে দেয়। চাকরিতে জয়েনের প্রথম দিনই টুকটুকরা ওই এজেন্সির একটা গাড়ি এনে পিকোকে দেখায়, আর পিকো হুবহু সেই গাড়ির মতো করে অন্য একটা গাড়ি ডিজাইন করতে শুরু করে, যাতে চুরির দিন তারা তাদের গাড়িটার সাথে আসল গাড়িটা এক্সচেঞ্জ করতে পারে। এরই মাঝে টুকটুক কিছু তথ্য পেয়ে ইউসুফকে জানিয়ে দেয়। ইউসুফ সেগুলো নিয়ে রিসার্চ করে জানতে পারে এক্সিবিশনের দিন কোন ড্রাইভারকে ওই পেন্টিংটা নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর টুকটুক গিয়ে সেই ড্রাইভারের সাথে গল্প করতে শুরু করে। ড্রাইভার লোকটা অনেক দিন যাবৎ ছুটি না পাওয়ায় বেশ বিরক্ত ছিল। সে ভাবছিল যদি 2-1 দিনের ছুটিতে পরিবারের সাথে কোথাও ঘুরে আসতে পারে তাহলে ব্যাপারটা মন্দ হয় না। তখনই টুকটুকের মাথায় একটা আইডিয়া আসে। সে ওই লোকটাকে বলে সে লটারিতে একটা ফ্যামিলি ট্যুরের টিকিট জিতেছে, কিন্তু তার তো কোনো ফ্যামিলি নেই, তাই তার যাওয়াও হবে না। তবে লোকটা যদি চায় তাহলে টুকটুক ওই টিকিটটা তাকে দিয়ে দিতে পারে। কথাটা শুনে ড্রাইভার ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে ট্যুরের ডেট ছিল 22 তারিখ, আর সেই দিনই তো এক্সিবিশনের ডেটও ছিল। তাই ড্রাইভার তখন এটা নিয়ে চিন্তায় পড়ে গেলে টুকটুক বলে তার চিন্তা করার কোনো কারণ নেই, কেননা তার বদলে টুকটুক নিজেই সেদিন এক্সিবিশনে চলে যাবে। এই কথা শুনে ড্রাইভার তখন ভীষণ খুশি হয়ে যায়। সে রাজি হওয়াতে টুকটুক আড়ালে এসে ইউসুফকে ফোন করে এবং সেই ড্রাইভারের জন্য ওই দিনের ট্যুরের টিকিটের ব্যবস্থা করতে বলে। ইউসুফ তখন জানায় টিকিটের ব্যবস্থা হয়ে যাবে, তার মানে এখন শুধু তাদের এক্সিবিশনের দিনের অপেক্ষা। তো দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসে, আর টুকটুকরা গাড়িতে পেন্টিং নিয়ে রওনা হয়ে যায়। এদিকে পিকোরাও নিজেদের পজিশনে তৈরি হয়ে বসেছিল। তাদের প্ল্যান ছিল টুকটুকরা যখন আসল গাড়িটা নিয়ে টানেলের ভেতরে ঢুকবে তখন পিকো আর সারা নকল গাড়িটা নিয়ে তাদের পেছন পেছন গিয়ে আসল গাড়িটার সাথে এক্সচেঞ্জ করে সেখান থেকে বেরিয়ে আসবে। অন্যদিকে ফেলা রাস্তার অন্যান্য লোক এবং ট্রাফিক পুলিশকে কনফিউজড করার জন্য হাঙ্গামা করবে, আর এই পুরো কাজে গাইড করবে ইউসুফ। তো সেই প্ল্যান অনুযায়ী ইউসুফ ওই রুটের সবগুলো সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সেগুলোর উপর নজর রাখতে শুরু করে, আর ফেলা ততক্ষণে টানেলের বাইরে বেরিয়ে তার গাড়িতে সেট করে রাখা স্মোক বোমটা ব্লাস্ট করে দিলে গাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। ফেলা তখন চিৎকার জুড়ে দেয় যে তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তাই কেউ যেন তাকে সাহায্য করে। এতে করে ওই পুরো রাস্তায় জ্যাম বেঁধে যায়। ততক্ষণে টুকটুক এবং গুফারও পৌঁছে যায় টানেলের মধ্যে, কিন্তু তারা জানতো না তাদের পেছনে পুলিশ পড়েছিল। ইন্সপেক্টর আরমান দূর থেকে লক্ষ্য করে যে একই কোম্পানির 2টো ট্রাক একই সাথে টানেলে ঢুকছে। ব্যাপারটা তার কাছে সন্দেহজনক মনে হলে সে তৎক্ষণাৎ টানেলের ভেতরে চলে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশের তো সেখানে থাকার কথা ছিল না, তাহলে পুলিশ সেখানে কি করছে? তখন জানা যায় ওই পেন্টিংটা সুরক্ষিতভাবে এক্সিবিশনে পৌঁছানো এবং সেখান থেকে আবার রাষ্ট্রপতি ভবনে ফিরিয়ে আনার জন্য আগে থেকেই পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছিল। তবে এই বিষয়টা পিকোরা কেউ জানতো না, এমনকি পারমান্দিও তাদেরকে বলেনি। তো টানেলের ভেতরে পিকোরা যখনই গাড়িটা এক্সচেঞ্জ করতে যায় তখনই হঠাৎ ইন্সপেক্টর আরমান গিয়ে তাদেরকে বাধা দেয় আর গাড়ি থেকে নেমে আসতে বলে। পিকো সেটা দেখে খুব ভয় পেয়ে যায়। সে দ্রুত তার টিমকে অ্যালার্ট করে দেয়। তখন টুকটুকরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, সেই সাথে পিকোরাও। তবে টানেলের ভেতরে এত জ্যাম ছিল যে তারা কোনোভাবেই সামনের দিকে এগুতে পারছিল না। সৌভাগ্যবশত ওই একই কারণে আরমানরাও পিকোদের কাছে যেতে পারছিল না। তবে ফেলাকে ততক্ষণে পুলিশরা আটকে দেয়, কারণ তার কারণেই জ্যামটা বেঁধেছে। সেটা দেখে ইউসুফ দৌড়ে যায় তাকে বাঁচানোর জন্য। তারা কোনো মতে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ততক্ষণে পিকোরাও টানেল থেকে বেরিয়ে এসে গাড়ি ফেলে পালাতে শুরু করে, কিন্তু পুলিশ কোনোভাবেই তাদের পেছন ছাড়ে না। তারা সবাই আলাদা আলাদা ডিরেকশনে ছুটতে থাকলে পুলিশরাও ভাগ হয়ে গিয়ে তাদেরকে ধাওয়া করতে থাকে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর ফাইনালি পিকোরা পুলিশের হাত থেকে বাঁচতে সফল হয়, কিন্তু বেচারা টুকটুক আর পার পায় না। তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় থানায়। এদিকে পুলিশের এভাবে হঠাৎ চলে আসাতে পিকোরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। তাদের তো আমার ছালা দুটোই গেল, সেই সাথে পুলিশের ক্রিমিনাল লিস্টে নামও লেখাতে হলো। তবে ফেলার মনে একটা বিষয় খটকা লাগছিল যে এমন কোনো আকস্মিক ঘটনার ব্যাপারে পারমান্দি তাদেরকে জানায়নি কেন।
সে যেহেতু এক্স প্রেসিডেন্ট ছিল সেহেতু তার তো এই ব্যাপারে জানার কথা। এটা নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে পুলিশরা এজেন্সির দুটো গাড়ি থেকে দুটো একই রকম দেখতে পেন্টিং উদ্ধার করে, কিন্তু কোনটা যে আসল সেটা খুঁজে বের করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই ইন্সপেক্টর আরমানের টিমমেট একজন এক্সপার্টকে ডেকে আনার কথা ভাবে। তখন আরমান জানায় এমন কাউকে ডাকতে গেলে অনেক টাকা খরচ করতে হবে, যেটা সরকার থেকে তাদেরকে দেওয়া হবে না। তাই তারা ওই আর্ট গ্যালারিতে যোগাযোগ করে যেখানে এক্সিবিশনটা হওয়ার কথা ছিল, আর সেখান থেকে পুলিশকে জানানো হয় তাদের গ্যালারির মালিক গিয়ে আসল পেন্টিং খুঁজে বের করতে পুলিশকে সহায়তা করবে। এবং কিছুক্ষণের মধ্যেই সেই আর্ট গ্যালারির মালিক সেখানে পৌঁছে যায়। তখন দেখা যায় সে আর কেউ নয় বরং দিনই ছিল। সে খুব ভালোভাবে দুটো পেন্টিংই চেক করে আসল পেন্টিংটা পুলিশকে দেখিয়ে দেয়, আর নকল পেন্টিংটা নষ্ট করে ফেলার জন্য সাথে নিয়ে যেতে চায়। পুলিশ তার কথা শুনে একটু অবাক হয়। তখন দিনই জানায় এই পেন্টিংগুলো একটা স্পেশাল উপায়ে নষ্ট করতে হয়, তা না হলে এখান থেকে আবারও কেউ কপি করতে পারবে। সেটা শুনে পুলিশ এবার তাকে ওই নকল পেন্টিংটা দিয়ে দেয়। দিনই তখন সেটা নিয়ে গিয়ে পারমান্দিকে হ্যান্ডওভার করে দেয়। এখানে জানা যায় সেটা নকল পেন্টিং ছিল না, বরং নকল পেন্টিং পুলিশ স্টেশনে রেখে সে আসল পেন্টিংটা নিয়েই বেরিয়ে এসেছিল। আর এই পুরো প্ল্যানিংটা ছিল পারমান্দির। সে ইচ্ছাকৃত পিকোদের ফাঁসিয়ে দিনের মাধ্যমে আসল পেন্টিংটা হাসিল করে নেয়। এতে করে এক ঢিলে দুই পাখি মারা হলো তার। মানে আসল পেন্টিংটাও পেয়ে গেল আর পিকোদেরকেও কোনো টাকা পয়সা দিতে হলো না। তবে এই কাজটা সে টাকার লোভে পড়ে করেনি। মূলত তার স্বভাবগত সমস্যা থাকার কারণে দেশের জনগণ এবার তাকে জিততে দেয়নি। এতে করে তার ছেলে রামার পলিটিক্যাল ক্যারিয়ারটাও নষ্ট হয়ে গিয়েছে। যদিও এখানে সরকারের কোনো দোষ ছিল না, তবে পারমান্দি সবসময় নিজের এই হেরে যাওয়ার জন্য তাদেরকেই দোষারোপ করত। তার মনে হতো তাকে নিজের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আর তাই সে প্রতিশোধ নেওয়ার জন্যই রাষ্ট্রপতি ভবনের ওই স্পেশাল পেন্টিংটা হাতিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর কিছুদিন পরেই রামার বার্থডে ছিল, তাই পারমান্দি তার ছেলেকে ওই পেন্টিংটা গিফট করে দেয় আর দিনীকে জানিয়ে দেয় তার ভাগের টাকাটা সে পেয়ে যাবে। দিনী তখন একটা অদ্ভুত হাসি দেয়, আর তার এই হাসির কারণ আমরা একদম শেষে জানতে পারবো। যাই হোক, পরদিন এক্সিবিশনে ওই নকল পেন্টিংটা প্রেজেন্ট করা হয়। কৌতূহলবশত পিকো সেখানে গিয়ে ওই পেন্টিংটা চেক করলে বুঝতে পারে সেটা আসল নয় বরং তার আঁকা নকল পেন্টিং। এটা ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে, তবে একটু মাথা খাটাতেই পুরো বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে পারমান্দির উপর বিশ্বাস করে তারা আবারও একটা বড় ঝামেলায় ফেসে গিয়েছে। বাড়ি ফিরে সে সবাইকে বিষয়টা জানায়। এসব জানার পর সবার মাথায় হাত উঠে যায়। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। সব দিক থেকে বিপদে পড়ে গিয়েছিল তারা। আর সব থেকে বড় ঝামেলা ছিল টুকটুককে নিয়ে, কারণ সে এখনো পুলিশের কাছে বন্দী। এখন সে যদি কোনোভাবে তার মুখ খুলে দেয় তাহলে তো সবই শেষ। তাহলে পিকোদের আর কেউ বাঁচাতে পারবে না। তবে সৌভাগ্যবশত টুকটুক নিজের মুখ খুলে না। পুলিশ বারবার জিজ্ঞেস করাতেও সে কোনো উত্তর দেয় না। এদিকে পারমান্দির কাছে ধোঁকা খেয়ে পিকোরা সবাই ভীষণ ক্ষেপে গিয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় এবার তারা পারমান্দিকে উচিত শিক্ষা দিবে। তাকে বুঝিয়ে দেবে যাদেরকে বাচ্চা ভেবে সে ফাঁসিয়েছে সেই বাচ্চারা কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে তার আগে টুকটুককে জেল থেকে মুক্ত করা জরুরি ছিল। তাই তারা সময় নষ্ট না করে টুকটুককে ছাড়ানোর প্ল্যানিং শুরু করে। অন্যদিকে পারমান্দি হঠাৎ জেলে যায় পিকোর বাবা বুদ্ধিমানের সাথে দেখা করতে। সেখানে তাদের আলাপ থেকে জানা যায় এই পুরো প্ল্যানে বুদ্ধিমান তাকে সাহায্য করেছে, কারণ পারমান্দি থেকে আশ্বস্ত করেছিল সে নিজের পাওয়ার ব্যবহার করে দেশের সবচেয়ে ভালো উকিলের মাধ্যমে বুদ্ধিমানকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করবে। তবে এই কাজে পারমান্দি যে পিকোদের ফাঁসানোর প্ল্যান করেছিল সেটা সে বুদ্ধিমানকে জানতে দেয়নি। এমনকি বুদ্ধিমান এখন জেল থেকে বেরোনোর জন্য পারমান্দিকে জোর দিলে পারমান্দি তার সব অঙ্গীকার অস্বীকার করে বলে সে এখন আর রাষ্ট্রপতি নেই, তাই তার কাছে কোনো পাওয়ারও নেই। তাহলে সে পাওয়ার খাটিয়ে বুদ্ধিমানকে সাহায্য করবে কিভাবে? আর এমন কথা শুনে বুদ্ধিমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রাগের মাথায় পারমান্দির উপর অ্যাটাক করতে যায়। তখন পারমান্দি পিকোর বিষয়টা জানিয়ে তাকে হুমকি দেয় যে সে কোনো উল্টাপাল্টা কাজ করলে তার ছেলে বিপদে পড়বে। এটা শুনে বুদ্ধিমান এবার ভয় পেয়ে থেমে যায়। পরের সিনে দেখা যায় পিকোরা টুকটুককে জেল থেকে ছাড়ানোর প্ল্যানিং করছে। তারা সিদ্ধান্ত নেয় টুকটুককে যখন কোর্টে পেশ করতে নিয়ে যাওয়া হবে তখনই তারা রাস্তার মাঝে পুলিশের উপর অ্যাটাক করে তাকে নিয়ে পালাবে। কিন্তু মজার ব্যাপার হলো তাদের এসব প্ল্যানিং এর মাঝেই হঠাৎ টুকটুক এসে হাজির হয়। তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। তখন টুকটুক জানায় সে পুলিশকে স্টেটমেন্ট দিয়েছে যে সে আর তার ভাই গুফার মূলত ওই সিনোপ্যাথি এক্সপ্রেস এজেন্সির ড্রাইভার, আর ঘটনার সময় চোরদের কথা শুনে তার ভাই ভয়ে পালিয়ে গিয়েছে। তবে তারা কোনো অনৈতিক কাজে জড়িত নয়। পুলিশও তখন টুকটুকদের ব্যাকগ্রাউন্ড চেক করে জানতে পারে এর আগে তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাই পুলিশ তাকে ছেড়ে দেয়। যাই হোক, এখন টুকটুককে নিয়ে যেহেতু তাদের টেনশন দূর হয়েছে তাই এবার তাদের পারমান্দিকে টেনশন দেওয়ার পালা। সেজন্য তারা আটঘাট বেঁধে মাঠে নেমে পড়ে।
ইউসুফ রিসার্চ করে জানতে পেরেছিল যে পারমান্দির একমাত্র দুর্বলতা হচ্ছে তার ছেলে রামা, আর রামার দুর্বলতা হচ্ছে মেয়ে মানুষ। এটা শুনে পিকোর মাথায় একটা আইডিয়া আসে। সে সারাকে বেশ আবেদনময়ী পোশাকে সেই ক্লাবে পাঠিয়ে দেয় যেখানে রামা প্রতিদিন আড্ডা দিতে যায়। তবে তাকে একা না ছেড়ে তারাও আড়াল থেকে রামার উপর নজর রাখতে থাকে। তারা আশা করছিল সারার মতো একটা সুন্দরী মেয়ে রামার নজরে পড়বেই, এবং সৌভাগ্যবশত তাদের সেই আশা পূরণও হয়। রামা সারার সাথে ফ্ল্যাট করার জন্য তার দিকে এগিয়ে আসে। তখন সারাও সুযোগ বুঝে তাকে একসাথে ড্রিঙ্ক করতে অফার করে। এভাবে মুহূর্তেই তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। তখন রামা সারাকে তার বার্থডে পার্টিতেও ইনভাইট করে। তো সেখান থেকে ফিরে পিকোরা এবার রামার বার্থডে পার্টিতে ঢোকার প্ল্যানিং শুরু করে, কারণ ওই দিন যেহেতু বড় পার্টির আয়োজন করা হবে, তাই সেই ভিড়ের মধ্যে তাদের কাজটা করতে সুবিধা হবে। তো এমন বড় পার্টির জন্য সাধারণত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়। তাই ইউসুফরাই এবার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়। তবে রাতারাতি তো আর কোম্পানি দাঁড় করানো যায় না। তাছাড়া কোনো মতে একটা নকল কোম্পানি বানিয়ে ফেললেও পারমান্দি যে তাদেরকেই কন্ট্রাক্টটা দেবে তার তো কোনো মানে নেই। ঠিক সেই মুহূর্তে তারা ফেলার সোর্সগুলো কাজে লাগায়। তার যেহেতু উপর মহলে ভালো পরিচিতি ছিল, তাই সেখান থেকে সাহায্য নিয়ে সে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির রেজিস্ট্রেশন করে, আর খুব কৌশলে রামার বার্থডে পার্টির কন্ট্রাক্টও হাসিল করে নেয়। আর এরপর শুরু হয় তাদের ফাইনাল প্ল্যানিং। সব প্ল্যানিং শেষে গুফার একটা স্পেশাল মিউজিক বক্স তৈরি করে, যার ভেতরে অনায়াসে 2-3 জন মানুষ ঢুকে যাবে। এরপর অনুষ্ঠানের আগের দিন ফেলা ওই মিউজিক বক্সটা নিয়ে পৌঁছে যায় রামার বাড়িতে। ওই মিউজিক বক্সের ভেতরে ছিল পিকো আর ইউসুফ, আর বক্সটা টেনে নিয়ে যাচ্ছিল গুফার এবং টুকটুক। তারা বক্সটা নিয়ে সোজা চলে যায় সার্ভার রুমের সামনে। এরপর ফেলাকে সিগন্যাল দিলে সে গিয়ে সার্ভার অপারেটরদেরকে কথার মাঝে ব্যস্ত রাখে, আর সেই সুযোগে পিকোরা চুপিসারে ঢুকে যায় সার্ভার রুমে। সেখান থেকে ইউসুফ পুরো বাড়ির সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস নিয়ে নেয়। এরপর তারা চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। তাদের চুরির প্ল্যানিং প্রায় শেষ, তবে এত বড় একটা পেন্টিং নিয়ে সেখান থেকে বেরিয়ে আসাটা খুব ঝামেলার ব্যাপার। তাই গুফার তাদের কথা মতো একটা স্পেশাল স্মোক বক্স তৈরি করে, যেটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে। রিমোটে চাপ দিলে বক্স থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে, আর সেই ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পার্টিতে আসা লোকেরা পালানোর জন্য হুলস্থুল শুরু করবে, এবং সেই সুযোগে পিকোরা পেন্টিং নিয়ে অনায়াসে সেখান থেকে বেরিয়ে যাবে। তো ফাইনালি অনুষ্ঠানের দিন তারা প্ল্যান অনুযায়ী পার্টিতে পৌঁছে যায়। সেখানে সারা ছিল রামার পার্টনার, পিকোরা ছিল ওয়েটার, গুফাররা ছিল মেইনটেনেন্স ওয়ার্কার, এবং ফেলা ছিল ম্যানেজার। তো পার্টিতে ঢুকেই পিকোরা সর্বপ্রথম পৌঁছে যায় সার্ভার রুমে। এরপর ফেলাকে সিগন্যাল দিলে সে আবারও গিয়ে অপারেটরদেরকে কথায় ব্যস্ত রাখে। সেই সুযোগে ইউসুফ সিসিটিভি ক্যামেরা হ্যাক করে সবগুলো রুমের ফুটেজ চেঞ্জ করে দিয়ে চুপিসারে রামার রুমের দিকে যেতে শুরু করে। সেখানে গিয়ে তারা পেন্টিংটা খুঁজতে থাকে। তখন দেখা যায় শুধু রাদেনসালের ওই পেন্টিংই নয়, সেখানে আরও অনেক মূল্যবান পেন্টিং আছে, তবে তার সবগুলোই ছিল নকল। তো সেখান থেকে তারা রাদেনসালের পেন্টিংটা খুলে নেয়, কিন্তু বেরোনোর আগেই পারমান্দি সেখানে চলে আসে। তাকে দেখে পিকোরা আড়ালে লুকিয়ে পড়ে, তাই পারমান্দি কাউকে দেখতে পায় না। তবে যাওয়ার সময় সে রুমের দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে যায়। এটা দেখে পিকোরা খুব টেনশনে পড়ে। ততক্ষণে গুফাররা ওই স্মোক বক্সটা নিয়ে পৌঁছে যায় ফায়ার অ্যালার্মের কাছে। সবাই তখন ফাইনাল পার্টের জন্য প্রস্তুত হয়, কিন্তু এরই মাঝে বেঁধে যায় আরেক ঝামেলা। গুফাররা যখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে বক্স থেকে ধোঁয়া বের করার চেষ্টা করে, তখন দেখা যায় বক্সটা কাজ করছে না। এটা শুনে টিমের সবাই খুব টেনশনে পড়ে যায়, কারণ অতিথিদের অন্যমনস্ক না করা গেলে পিকোরা কোনোভাবেই বের হতে পারবে না। আর ব্যাপারটা ঠিক তীরে এসে তরি ডোবার মতো। এমন সময় সারার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। সে ইচ্ছাকৃত রামার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। তখন রামাও তার সাথে সায় দিতে শুরু করে। ঠিক সেই সময় সারা তাকে দূরে সরিয়ে দিয়ে হাঙ্গামা শুরু করে যে রামা তাকে হ্যারেস করার চেষ্টা করছে। সেটা শুনে রামার গার্ডেরা দৌড়ে আসে সারার কাছে। তখন সারা তাদের সাথে ফাইট করতে শুরু করে। এসব দেখে অতিথিরা বেশ মজা পাচ্ছিল। সবার মনোযোগ ছিল সারার দিকে। তবে এটাও যথেষ্ট ছিল না, কারণ সবাই যেহেতু একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তাই পিকোরা বেরোনোর সময় কেউ না কেউ অবশ্যই তাদেরকে দেখে ফেলবে। এটা ভেবে গুফার রাগের মাথায় গিয়ে ওই বক্সটার গায়ে লাথি মারতে থাকে। আর সৌভাগ্যবশত বক্সটা থেকে তখনই ধোঁয়া বেরোতে শুরু করে, এবং সেই ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আগুনের কথা শুনে সবাই সেখান থেকে ছুটে পালাতে শুরু করে। পুরো বাড়িতে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। সেই সুযোগে পিকোদের রুমের দরজা খুলে দেওয়া হলে তারা পেন্টিংটা নিয়ে একটা গাড়িতে গিয়ে উঠে, আর ফেলারা চলে যায় আর একটা গাড়িতে, যাতে দুটো গাড়ি দেখে গার্ড এবং বাকিরা কনফিউজড হয়ে যায়। তারা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ করে মুখোশধারী ডাকাত এসে পিকোদের উপর অ্যাটাক করে। দুই পক্ষের ভেতর তুমুল যুদ্ধ শুরু হয়। ধস্তাধস্তির একটা পর্যায়ে পিকো ওই ডাকাতদের মধ্যে একজনের মুখোশ টেনে খুলে ফেলে। তখন তার চেহারা দেখে বেচারা পুরোপুরি শকড হয়ে যায়, কারণ লোকটা ছিল তার বাবা বুদ্ধিমান। আসলে পিকোরা যখন পারমান্দির উপর প্রতিশোধের প্ল্যানিংয়ে ব্যস্ত ছিল,
তখনই বুদ্ধিমান খুব কৌশলে জেল থেকে পালিয়ে আসে। এরপর সে ছদ্মবেশে পৌঁছে যায় রামার পার্টিতে। সে পিকোদেরকে পেন্টিং নিয়ে পালাতে দেখেছিল, কিন্তু কোনো বাধা দেয়নি, কারণ সে নিজেই রাস্তা থেকে তাদের কাছ থেকে সেটা চুরি করতে চেয়েছিল, যাতে সে নিজেই পারমান্দির উপর প্রতিশোধ নিতে পারে। বাবার এমন কাজ দেখে পিকো হতভম্ব হয়ে যায়। যে বাবার জন্য সে জীবনের ঝুঁকি নিল, সেই কিনা আজ তাকে ধোঁকা দিচ্ছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। তবে বুদ্ধিমান সেদিকে আর খেয়াল না করে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পিকো রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে থাকে। এরই মাঝে ফেলারা এসে এই অবস্থা দেখে তাদেরকে নিজেদের গাড়িতে উঠে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। ওই গাড়িতেও একটা পেন্টিং রাখা ছিল। ফেলারা সেই পেন্টিং এর উপর থেকে পর্দা সরালে দেখা যায় এটাই রাদেনসালের আসল পেন্টিংটা। তাহলে বুদ্ধিমান কি নিয়ে গেল? এদিকে বুদ্ধিমানও হঠাৎ কি মনে করে যেন ওই পেন্টিংটা খোলে, আর সেটা দেখার সাথে সাথেই তার চোখ চরক গাছ হয়ে যায়, কারণ সেটা ছিল ওই নকল পেন্টিংগুলোর মধ্যে একটা। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। নিজের ছেলেকে ধোঁকা দিতে গিয়ে ভাগ্যের কাছে নিজেই ধোঁকা খেয়ে গেল সে, আর এটা ভেবে নিজের উপরেই হাসতে শুরু করে বুদ্ধিমান। অন্যদিকে পারমান্দিরা ততক্ষণে পেন্টিং চুরি হওয়ার বিষয়টা জেনে গিয়েছিল। সে আশেপাশের সব এলাকায় লোক পাঠিয়ে চোরের খোঁজ করতে শুরু করে। এত বড় একটা জ্যাকপট হাতছাড়া হয়ে যাওয়াতে বেচারা ভীষণ ভেঙে পড়ে। আর সেটা দেখে দিনি খুশি হয়ে ইউসুফকে ফোন করে। তার ফোন পেয়ে ইউসুফ একটু অবাক হয়। তখন দিনি তাকে জানায় সে ইউসুফদেরকে পেন্টিংটা চুরি করতে দেখেছে, তবে তাদেরকে সে কোনো বাধা দেয়নি, কারণ সেও এমনটাই চাচ্ছিল। আর সে এখন ওই পেন্টিংটা ইউসুফদের কাছ থেকে 10 বিলিয়নের বিনিময়ে কিনে নিতে চায়। সেটা শুনে ইউসুফরা ভীষণ খুশি হয়ে যায়, কারণ তারা সবাই যদি ওই টাকাটা সমানভাবে ভাগাভাগিও করে নেয়, তাতেও বাকি জীবনটা তাদের হেসে খেলে কেটে যাবে। পরের সিনে দেখা যায় পুলিশ ওই পেন্টিংয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে করতে পিকোদের আস্তানায় পৌঁছে যায়। তবে ওই টিমের মেম্বারদের মধ্যে টুকটুক আর ইউসুফ বাদে আর কাউকেই তারা চিনত না। তাই এখন বাকিদের খোঁজার উদ্দেশ্যে তারা নতুন প্ল্যানিং করতে শুরু করে। আর এই মুহূর্তে সেই গল্পটা শেষ হয়ে যায়। যাই হোক, পুরো গল্পটা বেশ টানটান উত্তেজনা থাকলেও শেষ মুহূর্তে বুদ্ধিমানের কাজটা আমার ভালো লাগেনি। তবে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্পের শেষে যেহেতু একটা ছোট্ট টুইস্ট রাখা হয়েছে, তাই আশা করা যায় এই গল্পের পার্ট 2 হয়তো কখনো রিলিজ হতে পারে। তবে ততদিন চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।